experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। তুমি চিত্রাঙ্কন পারো? তাহলে তো আরো ভালো। মাসখানেক পর এক্সিবিশন, তুমি কাজ করতে থাকো আর আমি ভাস্কর্য তৈরির কাজ ও শুরু করব। তোমার যা যা প্রয়োজন আমাকে বলো, আমি সব ব্যবস্থা করব। আর হ্যাঁ, আগামীকাল সকাল 8টার সময় তৈরি থাকবে। একদমে কথাগুলো বলে লীনা হাত ধুতে চলে গেল। তবে সায়রার ভাবনা তো অন্য জায়গায়। প্রথমত তার মা বাবা, আর দ্বিতীয়ত তার ডক্টর শাহ। না না, তার হতে যাবে কেন? সব কিছু একত্রিত হয়ে অদ্ভুত একটা পীড়া দিচ্ছে সায়রাকে। সায়রা দ্রুত উঠে চলে গেল। এখন গভীর রাত, ঘড়ির কাঁটা 2টো ছুঁই ছুঁই। অভ্যাস কি এত সহজে পরিবর্তন করা যায়? তাই তো আজ কেউ ছাদে এসে বসে আছে সায়রা। আজকেও পুরুষালী গম্ভীর মিষ্টি কণ্ঠস্বরে ভেসে আসছে গত রাতের সেই গান। সায়রা আজকেও চোখ বন্ধ করে হাঁটু মুড়ে বসে গানের প্রতিটি ছন্দ উপভোগ করছে। সাথে আপনা আপনি চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে। সায়রা আজকেও বসে থাকতে পারলো না, ছুটে বাড়ির পেছনে চলে গেল। তবে আজকে লুকিয়ে নয়, সামনে গিয়ে দাঁড়ানোর ইচ্ছে হচ্ছে সায়রার। তাহারিয়ান গত রাতের মতো চাঁদের দিকে তাকিয়ে কাঠ গোলাপ গাছে হেলান দিয়ে লেকের সিঁড়িতে বসে আছে আর ঘোর লাগা কণ্ঠে গান গাইছে। আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায় তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমারও পরানো যাহা চায়। তাহারিয়ান এই পর্যন্ত গিয়ে থামতেই কোথাও থেকে একটা নেশালো নারী কণ্ঠস্বরে ভেসে আসে। তুমি সুখ যদি নাহি পাও, চাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো। আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চাই। তাহারিয়ান চট জলদি উঠে কণ্ঠস্বরের উৎস খুঁজতে লাগে। সায়রা বুঝতে পেরে সেখান থেকে চলে যেতে নেয়, তবে তার পারে না। কারো হাতে বাধা পড়ে গেছে তার হাত। সায়রা শুকনো ঢোক গেলে চোখ মুখ কুচকে বন্ধ করে নেয়। অনেকটা সময় অতিবাহিত হওয়ার পরেও যখন সায়রা বুঝতে পারে বিপরীত পাশের লোকটা কোনো প্রতিক্রিয়া করছে না, তখন সায়রা নিজে থেকে লোকটার দিকে ফিরে তাকায়। তাহারিয়ান গম্ভীর মুখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে সায়রার দিকে। সায়রা তাকাতেই তার হাত ছেড়ে দেয় তাহারিয়ান। এখানে কি করছো? সায়রা শুকনো ঢোক গিলে হাসার চেষ্টা করে। না না, মানে ওই গানের সুর শুনে এদিকে এসেছিলাম। তুমি বাঙালি? সায়রা চমকায়। তাহারিয়ান বাংলায় কথা বলছে, কিন্তু সে তো কোরিয়ান। আপনি বাংলা জানেন কি করে? আমি আগে প্রশ্ন করেছি। সায়রা মাথা নিচু করে বলে, হ্যাঁ, তবে আমার মা কোরিয়ান ছিল। তাহারিয়ান আর কিছু না বলে আবার আগের ন্যায় জায়গায় চলে গেল। আর সায়রা আগের ন্যায় দাঁড়িয়ে আছে। সায়রাকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে তাহারিয়ান তার দিকে না তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, আজকেও কি জ্ঞান হারানোর ইচ্ছে? আজকে আর আমি করে করে তোমাকে দিয়ে আসতে পারবো না। সায়রা তাহারিয়ানের এমন কথায় কিছুটা লজ্জা পায়, কিন্তু সেখানেও দাঁড়িয়ে থাকে। ভোরের মৃদু আলো ছড়িয়ে পড়ছে চারদিকে। সায়রা একবার তাহারিয়ানের দিকে তাকিয়ে সেখান থেকে উঠে পড়ল, কিছু না বলেই চলে গেল। তাহারিয়ান আর সেদিকে তাকালো না। তখন তাহারিয়ান সায়রাকে চলে যেতে বললেও সায়রা যায় না। উল্টো কিছুক্ষণ পর তাহারিয়ানের কাছে এসে বলে, আমিও একটা প্রশ্ন করেছিলাম কিন্তু।
তাহারিয়ান একবার সায়রার দিকে তাকিয়ে আবার লেকের দিকে দৃষ্টি ফেরালো, কিন্তু সায়রা তো নাছোড় বান্দা, বসে পড়ল তাহারিয়ানের পাশে। সায়রা জানে তাহারিয়ান কোনো জবাব দেবে না, তবুও জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রইল। তাহারিয়ান চাঁদের দিকে দৃষ্টি রেখেই বলল, আমার বাবা বাঙালি। সায়রা চমকায়, কি অদ্ভুত, সব কিছুতে এত মিল কেন? তোমার পরিবারকে কি করে খুঁজবে কিছু ভেবেছ? সায়রা কিছু সময় নীরব থেকে তারপর বলে, আপনি জানতে চান আমার সাথে কি কি হয়েছে প্রথম থেকে, আমি কি করে এখানে আসলাম? জানার প্রয়োজন বোধ করি না, তবে বলতে চাইলে না করব না। সায়রার একটু কষ্ট লাগে, যা তাহারিয়ান না দেখেও বুঝতে পারে। বলো, আমি শুনছি। সায়রার বেশ অভিমান হয়, সে ভাবে কিছু বলবে না, কিন্তু সে চায় বলতে, তার নিজের মনটাকে একটু হালকা করতে। সায়রাও চাঁদের দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে তার সাথে ঘটে যাওয়া সব কিছু। 18 বছর বন্দি থেকে শুরু করে তার মা বাবার মৃত্যু, এখানে কি করে আসা, এখানে কতদিন থাকতে পারবে, সব। শুধু বলেনি ডক্টর কিম তাহারিয়ানের মৃত্যুর কথা, বলতে পারেনি। তার বুকটা কেঁপে উঠেছিল ভাবতেই। তাহারিয়ান একবারের জন্যও সায়রার দিকে তাকায়নি, শুধু শুনে গেছে, এমনকি তাহারিয়ানের মাঝে কোনো প্রতিক্রিয়াও লক্ষ্য করা যায়নি। সায়রা ভেবেছিল তাহারিয়ান হয়তো কিছু বলবে, তবে বলেনি। দেখতে দেখতে ভোরের সময় চলে এসেছিল। সায়রা তৈরি হয়ে নিচে আসে, লিনা নিচেই দাঁড়িয়ে আছে। লিনা সায়রাকে নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে। এই বাড়ির ঠিক পেছনেই পার্কটা। সায়রা আর লিনা ভেতরে যেতেই সায়রা একটু অবাক হয়, কারণ এই সময় এই পার্কে কোনো লেক নেই। সায়রা বুঝতে পারে সেই লেকটা লিনাদের বাড়ির পেছনের লেকটাই, হয়তো পরবর্তীতে যুক্ত করা হয়েছে। চারদিকে মানুষের আনাগোনা, সব কিছু জাঁকজমকপূর্ণ, তবে সেই জঙ্গলটা এখনও আছে। অবশ্য জঙ্গল বললে ভুল হবে, সুন্দর রাস্তার দুপাশে সবুজ গাছপালা। সায়রার কাছে খুব সুন্দর লাগছে পরিবেশটা। এবার দেখা মিলল সেই অডিটোরিয়াম হলের। ধূসর রঙে রঞ্জিত সম্পূর্ণ হলের দেওয়াল, উপরে বড় করে সাইনবোর্ডে লেখা ওয়েলকাম টু অ্যানাদার ওয়ার্ল্ড। সায়রার কাছে খুব ভালো লাগছিল, জায়গাটা সত্যিই মনোমুগ্ধকর। তবে ভবিষ্যতে যে এই জায়গাটাই পরিত্যক্ত হয়ে থাকবে। লিনা সায়রাকে নিয়ে হলে প্রবেশ করে। চারিদিকটা নানা রকমের জিনিস দিয়ে গুছিয়ে রাখা হয়েছে। সায়রার প্রথমেই নজর যায় সেই পিয়ানোর উপরে, যা কালো কাপড় দিয়ে আবৃত। সায়রা চারিদিকটা দেখতে ব্যস্ত। লিনার ডাকে সায়রার ধ্যান ভাঙে। এবার অনুশীলন কক্ষে যাওয়া যাক। সায়রা স্মিত হেসে লিনার সাথে স্টেজের পেছনের বিশাল রুমটায় যায়। এখানে পোশাক থেকে শুরু করে বিভিন্ন রকমের সরঞ্জাম রাখা। লিনা সবার সাথে সায়রাকে পরিচয় করিয়ে দেয়। সায়রাও সবার সাথে কথা বলে। এখানে সকলেই অনেক ভালো। লিনা সায়রার হাতে একটি কাগজ দিয়ে বলে, আগামী শনিবারে এখানে যে পারফরমেন্স করা হবে সেখানে তুমি থাকবে মূল চরিত্রে, অর্থাৎ তুমি একজন রাজকন্যা। এখানে সব লেখা আছে। সায়রা এসব কখনোই করেনি, সে অনেক ভয় পাচ্ছে। তবে লিনা অনেক ভালো করে সবটা বুঝিয়ে দিচ্ছে সায়রাকে। তখনই সেখানে উপস্থিত হয় দুটি ছেলে মেয়ে। মেয়েটি পেছন থেকে কর্কশ গলায় লিনাকে বলে, কি শুনছি এসব নীলা? তুমি নাকি অন্য কাউকে নিয়ে এসছো, তাও আবার মূল চরিত্রের জন্য? লিনা এতক্ষণ সায়রাকে অনুশীলন করাচ্ছিল। পেছন থেকে আরিয়ার কথা শুনতে পেয়ে পেছনে তাকায়, বিরক্ত নিয়ে বলে, যা শুনেছো একদম ঠিকই শুনেছো। আরিয়া আরও রেগে যায়। সবসময় আমি মূল চরিত্রে থাকি, আজ কেন অন্য মেয়ে নিয়ে এসছো? লিনা আরিয়ার কাছে গিয়ে তার হাতে একটি কাগজ দিয়ে মুচকি হেসে বলল, কারণ আমি ঠিক মনে করেছি তাই। আরিয়া আর কিছু না বলে রেগে সেখান থেকে বেরিয়ে যায়। লিনা আর আরিয়া নামের মেয়েটার কথোপকথন শুনছিল সায়রা। সে কিছুটা বিব্রত বোধ করছে, তবে এত কিছুর মাঝে কারো খেয়াল নেই একটি সুদর্শন যুবক স্নিগ্ধ দৃষ্টিতে সায়রার দিকে তাকিয়ে আছে, যেন চোখের পলক ফেললেই হারিয়ে যাবে। লিনা সায়রার কাছে এসে বলে, আরিয়ার কথায় কিছু মনে করো না, মেয়েটা এমনিতেই অতিরিক্ত অহংকারী, নিজেকে বিশ্ব সুন্দরী ভাবে। সায়রা লিনার কথায় স্মিত হেসে ওঠে। লিনার চোখ পড়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকা জিয়ানের দিকে। জিয়ানকে দেখে লিনা ভ্রু কুঁচকে বলে, একে তো দেরি করে এসেছো, তার উপর এখানে সঙ্গের মতন দাঁড়িয়ে আছো কেন?
লিনার কথায় জিয়ানের ঘোর কাটে, ঠোঁটে হাসির রেখা ফুটিয়ে লিনা এবং সায়রার দিকে এগিয়ে আসে। লিনা জিয়ানকে সায়রার সাথে পরিচয় করিয়ে দেয়। সায়রা, এই হলো জিয়ান, তোমার বিপরীত চরিত্রে থাকবেও, মানে রাজকুমার। অবশ্য জিয়ানের আরও একটা পরিচয় আছে, সেটা হলো ওই যে আরিয়াকে দেখলে ওর। আর কিছু বলতে দিল না জিয়ান। সে সায়রার দিকে হাত বাড়িয়ে বলল, আমি জিয়ান, এবং তুমি? সায়রা হাত বাড়ালো না, স্মিত হেসে বলল, সায়রা। জিয়ান হাত নামিয়ে নিল, এক হাত দিয়ে নিজের চুল ঠিক করতে করতে বলল, তাহলে তুমি আমার নতুন রাজকন্যা? তাহলে তো 1000 বার রাজকুমার হয়ে জন্ম নিতেও আমি রাজি। কিছুটা ভাব নিয়েই কথাগুলো বলছিল জিয়ান, তবে সায়রার কাছে মোটেও ভালো লাগছিল না এসব কথা। লিনা সবাইকে যার যার চরিত্র বুঝিয়ে দিচ্ছিল এবং অনুশীলন করাচ্ছিল। আরিয়া নামের মেয়েটা ছিল খলনায়িকার চরিত্রে। আরিয়ার রাগে মন তো চাইছিল সব ভেঙে চুরে ফেলবে, তবে তার কিছু করার নেই, তাই বাধ্য হয়ে এই চরিত্রেই অভিনয় করতে হবে। সায়রা ভালো মতোই সবটা আয়ত্ত করতে পারছিল, তবে নাটকের শেষে একটি সিন ছিল যেখানে সায়রা এবং জিয়ানকে নাচতে হবে। এখানে সায়রার কিছু করারও নেই। এভাবেই সারা দিন কেটে গেছে। জিয়ান নামের ছেলেটাকে মোটেও সুবিধাজনক লাগছে না সায়রার কাছে, কেমন একটা গায়ে পড়া ভাব। সায়রা এবং লিনা বাড়িতে ফিরে আসার জন্য চলে আসতে নিলে জিয়ান লিনাকে বলে, লিনা চল, আজকে আইসক্রিম খেয়ে আসি। তুই, আমি আর সায়রা, আমি খাওয়াবো। লিনা কপাল কুঁচকে তাকিয়ে বলে, ব্যাপারটা কি? তুই বলেছিস আমাদের আইসক্রিম খাওয়াবি? শরীর ঠিক আছে? আর সব থেকে বড় কথা, তোর বিশ্বসুন্দরী কোথায়? তাকে রেখে আমাদের নিয়ে যাবি? জিয়ান বিরক্তি নিয়ে বলে। তুই সবসময় এমন করিস, খেতে চাইলে চল, নাহলে বাসায় যা। লিনা মুখ ভেঙে বলে, খাওয়াবি যখন, মানা করব না। জিয়ান খুশি হয়ে যায়। সায়রা কিছু না বলে চুপচাপ যেতে লাগলো। বাইরেই আইসক্রিমের দোকান সন্ধ্যার পর সব কিছুরই আরও সৌন্দর্য ফুটিয়ে তোলে। এই যে লাল নীল সবুজ রঙের আলোতে রাস্তাঘাট ঝকঝক করছে। পার্কের বাইরে এসে জিয়ান সায়রা আর লিনাকে আইসক্রিম কিনে দেয়। সায়রা নিতে চায় না, তবে ভদ্রতার খাতিরে গ্রহণ করে। লিনা জিয়ানের সাথে কথা বলছিল, তবে জিয়ানের সম্পূর্ণ মনোযোগ সায়রার দিকে। জিয়ান সবসময় সেরা জিনিসটাই চায়, আর সায়রার মতো মেয়ে আর তৃতীয়টি দেখেনি সে। দূর থেকে কেউ একজন লক্ষ্য করছে লিনা এবং সায়রাকে। তার তীক্ষ্ণ দৃষ্টি খুব সহজেই ধরে ফেলেছে পাশে থাকা ছেলেটির নজর সায়রার দিকে। বেশিক্ষণ দাঁড়ালো না ব্যক্তিটি, চলে গেল নিজের গন্তব্যে। সায়রা আর লিনাও চলে আসলো তাদের বাড়িতে। অবশ্য আইসক্রিমটা একটি বাচ্চাকে দিয়ে এসেছে। কেন যেন এত প্রিয় হওয়া সত্ত্বেও আইসক্রিমটা মুখে দেওয়ার ইচ্ছে জাগলো না সায়রার। বাড়িতে এসে সায়রা নিজের রুমে চলে গেল। কিছুক্ষণ পর নিচে আসতেই দেখে লিনা একটি বড় আইসক্রিমের বক্স থেকে আইসক্রিম তুলছে। সায়রাকে দেখে লিনা খুশি খুশি মুখ করে বলে, আজকে মনে হয় আমাদের আইসক্রিম খাওয়ার দিন, তাই আসার সময় আইসক্রিম নিয়ে এসেছে। সায়রা অবাক হয়। লিনা একটি বাটি সায়রার হাতে তুলে দিয়ে বলে, এবার না করো না দয়া করে, একটু খেলে কিচ্ছু হবে না। অবশ্য ভাইয়া কখনো চকলেট ফ্লেভারের আইসক্রিম আনে না, কারণ আমি ভ্যানিলা ফ্লেভারটা পছন্দ করি। আজকে কি ভেবে এনেছে খেয়ে জানে। সায়রা এবার অবাকের চরম পর্যায়ে, কারণ চকলেট আইসক্রিম তার সবচেয়ে প্রিয়। আইসক্রিমের দিকে তাকিয়ে সায়রা স্মিত হেসে বলে, কোইন্সিডেন্স? লিনা ভ্রু কুঁচকে বলে, কিছু বললে? সায়রা হালকা মাথা নাড়িয়ে বলে, না, এমনি। সায়রা স্মিত হেসে মনে মনে আরও একবার বলল, হোয়াট আ কোইন্সিডেন্স, অদ্ভুত ব্যাপার। একটি কাগজে ক থেকে 50 পর্যন্ত লিখে ছোট্ট একটি ক্যালেন্ডার তৈরি করেছে সায়রা। 3 দিন অতিবাহিত হয়েছে, তাই 3 দিনের ঘরে লাল কালি দিয়ে দাগ কেটেছে। তার হাতে আরও 47 দিন রয়েছে। বাড়িতে ফেরার পর তাহারিয়ানের মুখদর্শন হয়নি সায়রার। সেই যে দরজা বন্ধ করেছে আর বের হয়নি। সায়রার ভালো লাগছিল না। সবাই এখন গভীর ঘুমে মগ্ন। সায়রা আজকে ছাদে না গিয়ে সোজা চলে গেল তাহারিয়ানের ব্যক্তিগত স্থানে। তাহারিয়ানের জায়গায় বসে একের পর এক পাথরের টুকরো ছুঁড়ে মারছে লেকে, অথচ তার পেছনে যে গম্ভীর ভাব নিয়ে কেউ একজন দাঁড়িয়ে আছে সেদিকে খেয়াল নেই সায়রার।
তাহারিয়ান পেছন থেকে একটি পাথর পানিতে ঢিল মারতেই সায়রা ধরফর করে উঠে পড়ে। ভয়ে দৌড়টিতে গিয়ে পড়ে তাহারিয়ানের বুকে। এবার যেন আত্মাটা বেরিয়েই যাবে। ভূত বলে যেই না চিৎকার করবে, তার আগেই তাহারিয়ান সায়রার মুখ বন্ধ করে দেয়। তবে হাত দিয়ে নয়, নিজের ঠোঁট মিশিয়ে দেয় সায়রার ঠোঁটে। সায়রা থ মেরে দাঁড়িয়ে আছে, চোখগুলো হয়তো এবার বেরিয়ে আসবে। তাহারিয়ান সায়রার ঠোঁট ছেড়ে দিয়ে পিছিয়ে যায়। সায়রা তো অনুভূতিহীন মূর্তির মতো দাঁড়িয়ে আছে। এতক্ষণ কি হলো তার সাথে? সে কি স্বপ্ন দেখলো? শুকনো একটি ঢোক গিলে বোঝার চেষ্টা করলো তার সাথে কি ঘটে গেল। মস্তিষ্ক সচল হতেই কি করবে কি করবে না হিতাহিত বোধ শূন্য হয়ে গেল। সায়রাকে পাশ কাটিয়ে তাহারিয়ান তার অতি পরিচিত স্থানে বসল। লেকের স্বচ্ছ পানির দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, আমার জায়গায় কিন্তু আত্মাও থাকতে পারত, আমি শুধু সতর্ক করলাম। সায়রা তার নিজের কান চেপে ধরল। নড়াচড়া করার শক্তিটাও যেন হারিয়ে ফেলেছে। চোখ মুখ কুঁচকে ফিসফিস করে বলল, এ আবার কেমন অদ্ভুত সতর্কবাণী। তাহারিয়ান পেছন থেকে বলল, আমার সব কিছুতেই ব্যতিক্রম সতর্কবাণীও। সায়রা চোখ খুলে পেছনে তাকিয়ে দেখে তাহারিয়ান লেকের দিকে পাথরের ঢিল ছুড়ছে। সায়রা মনে মনে ভাবল, ফিস ফিস করে বলা কথাটাও শুনে নিল কি করে? এমন সময় পুনরায় তাহারিয়ানের কণ্ঠস্বর শোনা গেল, কারণ এটাই আমার বিশেষত্ব। সায়রা এবার হয়তো ভয় পেয়েছে। একদিকে লজ্জা সংকট সব মিলিয়ে আর দাঁড়িয়ে থাকতে পারল না, দৌড়ে চলে গেল বাড়িতে। তাহারিয়ান তাকালো না পেছন ফিরে। ঢিল ছোড়া বাদ দিয়ে গাছের সাথে হেলান দিয়ে চাঁদের দিকে তাকালো। তার ঠোঁটের কোণে ফুটে উঠল মৃদু হাসি, যা এই মুহূর্তে সায়রা দেখলে নিশ্চিত জ্ঞান হারাতো আর ভাবতো, কারো হাসিও বুঝি এত সুন্দর হতে পারে? তাহারিয়ান চোখ দুটি বন্ধ করে নিল, হাসিটাও মিলিয়ে গেল। ফিসফিস করে বলল, অপেক্ষার অপূর্ণতা দুটোই যন্ত্রণাদায়ক। তুমি সেই আমার না হওয়া চাঁদের কিরণ। আমি তো দহন হয়েছি সেই কত আগে, তুমিও কেন নামলে দগ্ধ হতে? নিজের কক্ষে এসে বিছানায় গড়াগড়ি করছে সায়রা। তার যে কি পরিমাণ খুশি লাগছে তা কাউকে বলে বোঝাতে পারবে না সে। কাঁথা দিয়ে নিজের মুখটা ঢেকে নিল। সব কিছু স্বপ্নের মতো লাগছে তার কাছে। নিজের ঠোঁটে আঙুল ছুঁয়ে লজ্জা পেয়ে দুহাত দিয়ে তার মুখ ঢেকে ফেলল পুনরায়। তাহলে তাহলে কি আপনার মনে আমার জন্য কোনো অনুভূতি সৃষ্টি হচ্ছে? এই সুপ্ত অনুভূতি কি আপনি অনুভব করেন? কি হচ্ছে আমার সাথে এসব? সায়রা তার বিছানা থেকে নেমে আয়নার সামনে যায়। তার নিজের ঠোঁটের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার দৃষ্টির সামনে বারবার ঘটে যাওয়া দৃশ্যটি উদয়াস্ত হচ্ছে। কি অদ্ভুত অনুভূতির প্রয়াস! তারই ছোট্ট জীবনে প্রথম কোনো পুরুষের ছোঁয়া অনুভূতি তাকে বারবার ক্ষতবিক্ষত করছে। অদ্ভুত এক শিহরণ কাজ করছে। পর মুহূর্তেই তার মনটা বিষিয়ে গেল ডায়েরির কথাগুলো ভাবতে। কিছু মুহূর্তের ব্যবধানে তার চোখ ভরে উঠল পানিতে। সরে দাঁড়ালো আয়নার সামনে থেকে। তার বাম হাতের উল্টো পিঠ দিয়ে তার অশ্রুবিন্দু মুছে বারান্দায় গিয়ে দাঁড়ালো। শীতল করা বাতাস বয়ে যাচ্ছে সায়রার দেহ স্পর্শ করে। তার কাঁধে পড়ে থাকা চুলগুলো বাতাসে নড়ছে। সায়রা বড় করে একটি প্রশ্বাস নিয়ে চোখ বন্ধ করে স্মিত হাসল। ঠোঁট জোড়া নাড়িয়ে বলল, সেই নারী বুঝি আপনার মনের মতো ছিল? আপনার অনুভূতিগুলো প্রতিটা মুহূর্তে জাগিয়ে তুলত? সমুদ্রের জোয়ার ভাটার ন্যায় আপনার মনে আকুলতা সৃষ্টি হতো, তাকে দেখলে, তাই না? তার দৃষ্টিতে আলাদা একটা মহাবিশ্ব আবিষ্কার করতে পারতেন। অর্থহীন অনুভূতিতে ডুবে যেতেন, যেমনটা আমি ডুবছি। কি আছে আপনার মাঝে বলতে পারেন? আমি কেন নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পারলাম না? এবার কি হবে আমার? আমি যে বড্ড স্বার্থপর মানুষ, বড্ড স্বার্থপর। এবার তো রাজি হয়ে যাও, আর কত অপেক্ষা করাবে? লীনা মুখ ভেঙে নিজের গ্লাসে পানি ভরতে থাকে। এটা যেন সামনে থাকা ব্যক্তিটির রাগটা বেড়ে গেল। তাকে অবহেলা করা। ছেলেটি লীনার হাত থেকে পানির গ্লাসটা নিয়ে সম্পূর্ণ পানি লীনার মাথায় ঢালল। লীনা কোনো প্রতিক্রিয়া করল না। সে হয়তো জানতোই সামনে থাকা ব্যক্তি এমন কিছুই করবে। লীনা প্রস্তুত ছিল। জগটি উঠিয়ে জগের পানি ছুঁড়ে মারল দোহার দিকে। দোহা হতভম্বের ন্যায় দাঁড়িয়ে রইল। মন তো চাইছে এখানেই একটা আছাড় দিতে।